আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি ফারজানা তানি এবং আমি হাবিবা আফরোজ। আগামী 2 মার্চ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ। তিনি বলেন, আগামী বছরের 2 মার্চের পর থেকে ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন। হালনাগাদকৃত এসব ভোটার 2026 সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবে। এছাড়া এখন পর্যন্ত 17 লাখ ভোটারের ডেটা হাতে আছে, যারা 1 জানুয়ারি 2025-এ নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। মার্চ থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া শুরু করবে নির্বাচন কমিশন। হালনাগাদকৃত এইসব ভোটার 2026 সালে নতুন ভোটার হিসেবে যুক্ত হবেন বলে জানান নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল সানাউল্লাহ। সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নতুন নির্বাচন কমিশনারদের প্রথম বৈঠক শেষে এইসব কথা জানান তিনি। 4 জন নির্বাচন কমিশনারের বলেন, বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ সহ যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে 6 মাসের মতো সময় লাগবে। 26 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা ভোটার হবেন তাদের তথ্য আমরা বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করব। এতে করে আমাদের যে অ্যাডভান্টেজটা আমরা পাবো বলে মনে করছি, যে আমাদের ভোটার তালিকাটাকে আমরা একটু চেক করে নিতে পারবো। বাড়ি বাড়ি যাব, আমরা একটা রাফ টাইম ক্যালকুলেট করেছি যে আমাদের এই প্রক্রিয়াটা সম্পন্ন করতে আনুমানিক 6 মাস সময় লাগবে। বিগত নির্বাচন কমিশনারের করা 17 লাখ ভোটারের ডেটা এখন হাতে আছে বর্তমান নির্বাচন কমিশনারের কাছে, যারা 1 জানুয়ারি 2025-এ নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন বলে জানান নির্বাচন কমিশনার সানাউল্লাহ। 17 লক্ষ ডেটা আমাদের হাতে আছে, যেটা 1 জানুয়ারি 2025-এ আমরা সন্নিবেশ করব এবং তারা নতুন ভোটার হিসেবে তালিকাভুক্ত হবেন। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে বৈঠকে বসেন 4 কমিশনার। এ সময় ভোটার তালিকা হালনাগাদ প্রক্রিয়া, আপত্তি দেওয়া, সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ও 4 কমিশনের অধীনে 4টি পৃথক কমিটি নির্ধারণের মধ্যে দিয়ে প্রথম বৈঠক শেষ হয়। বিপুল দেবরাই, আরটিভি, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর জন্য সার্ককে পুনরুজ্জীবিত করতে সার্ক সচিবালয়কে আরও নিবিড়ভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সার্কের মহাসচিব গোলাম সারওয়ার সাক্ষাৎ করতে এলে এই আহ্বান জানান তিনি। ডক্টর ইউনূস বলেন, সার্ককে পুনরুজ্জীবিত করা গেলে পুরো অঞ্চলের মানুষ লাভবান হবে। এদিন সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক্সও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন। বাংলাদেশকে আরও বিনিয়োগ করতে সুইডেনের প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। অ্যাম্বাসেডর উইক্স পুলিশ বিচার বিভাগ, নির্বাচন কমিশন ও বেসামরিক প্রশাসন সংস্কারের পদক্ষেপকে সমর্থন জানান। অতীতের সব নির্বাচন থেকে কঠিন হবে আগামী নির্বাচন। জনগণের আস্থা অর্জন নষ্ট হলে সব ব্যর্থ হবে বলে দলীয় নেতাকর্মীদের সতর্ক করেছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্র কাঠামোর মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা বিভাগীয় কর্মশালায় এসব কথা বলেন তারেক রহমান। আশিকুল আলম জানাচ্ছেন বিস্তারিত। গুরুত্ব দেবেন কিনা আপনার প্রতি। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা ও জনসম্পৃক্তি শীর্ষক খুলনা বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালা 2024। আরো কেউ কিছু কিছু পোশাককে সবার পোশাক বানানোর চেষ্টা করেছে, তবে হয় নাই। বিএনপির প্রশিক্ষণ বিষয়ক কমিটির আয়োজনে অংশ নেন খুলনা ও ময়মনসিংহ বিভাগের বিএনপির নেতাকর্মীরা। প্রশিক্ষণ কর্মশালায় চলমান রাজনীতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়া, নারীদের ক্ষমতায়ন, ভূমিহীনদের জন্য করণীয় সহ নানা আশা আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন তারা। দেশীয় একটি পারিবারিক আইন, এক এবং অভিন্ন, এবং সকল ধর্ম বর্ণ সবার জন্য এক এবং অভিন্ন পারিবারিক আইন চাই। আজকে একটি পরিবর্তিত পরিস্থিতিতে জাতির সামনে রূপরেখা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় জাতির সামনে তুলে ধরেছেন। এ সময় নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, চাঁদাবাজি ও দুর্নীতি রোধ করতে শিক্ষা খাতের বাজেট দালান কোঠা নির্মাণে নয়, প্রকৃত শিক্ষায় কাজে লাগাতে হবে। তবেই দুর্নীতি রোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে উঠবে। ছোট ছোট ছাত্রছাত্রীদেরকে ছোটবেলা থেকে শেখাতে পারবে যে দুর্নীতি একটা খারাপ জিনিস, দুর্নীতি একটা অন্যায়। এই মূল্যবোধটা যদি দিতে পারে, আমি মনে করি 2, 4, 5 বছর না হলে 10 বছর পরে গিয়ে অবশ্যই সেই বাচ্চাগুলো যখন বড় হবে, তারা যখন সমাজের বিভিন্ন অফিস আদালতে চলে যাবে, দেশের রাষ্ট্রে, স্বাভাবিকভাবেই তখন এই দুর্নীতির বিষয়টাকে আমরা সঠিক জায়গায় নিয়ে আসতে সক্ষম হব।
রাষ্ট্র সংস্কার ও নির্বাচন নিয়ে কথা বলেন তারেক রহমান। সামনের যে নির্বাচন আমরা ফেস করতে যাব, এই নির্বাচন বাংলাদেশের যে কোনো নির্বাচনের থেকে অনেক কঠিন নির্বাচন হতে যাচ্ছে। দলীয় নেতাকর্মীদের পারস্পরিক অভিযোগ করা বাদ দিয়ে যে কোনো মূল্যে জনগণের আস্থা ধরে রাখার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আশিকুল আলম, RTV, ঢাকা। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার পথ সুগম হয়েছে বলে মন্তব্য করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও হাফিজ উদ্দিন আহমেদ। তারা বলেন, আইনিভাবে বাকি মামলা মোকাবেলা করে দ্রুতই দেশে ফিরবেন তারেক রহমান। আমির খসরু বলেন, বেগম জিয়াকে জেলে পাঠানো ও তারেক রহমানকে মিথ্যা মামলা দিয়ে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্প বাস্তবায়ন করতে চেয়েছিল শেখ হাসিনা। খান আলমিনের রিপোর্টে বিস্তারিত। বিএনপি সবসময় বলে আসছিল 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক। নিম্ন আদালতের রায়ও দেয়া হয়েছে রাজনৈতিক ইচ্ছায়। হাইকোর্টের রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ অন্য নেতাদের খালাস অন্ধকারের পথ থেকে আলোর পথে অগ্রসরমান বাংলাদেশের প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। রাজধানী বনানীতে একটি হোটেলে এবং বনানীর নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে আলাপ করেন দলের 2 স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমেদ। তারা বলেন, এই রায়ের মাধ্যমে তারেক রহমানের দেশে ফেরার বড় বাধা কেটে গেছে। দ্রুতই দেশে ফিরে আসবেন তিনি, তবে সেটি আইনি পথে হেঁটেই। আরও 4টি মামলা তার বিরুদ্ধে রয়েছে, সবগুলোই মিথ্যা মামলা। তো এসব ক্ষেত্রেও আমরা এই রায়ের অপেক্ষায় আছি। যদি বিচার বিভাগ নিরপেক্ষভাবে আরেকটি নিরপেক্ষ রায় প্রকাশ করে, তাহলে অতি অল্প সময়ের মধ্যে তিনি দেশে ফিরে আসবেন। ওই এক অর্ডারে শেখ হাসিনার মতো করতে এটা আমরা পারতাম। ওনার তো সেই উদ্দেশ্য থাকলে উনি সেটা করতে পারতেন, তাই না? আমরা আইনের শাসনের কথা বলছি, আবার সাথে সাথে যদি আমি এই ধরনের একটা প্রক্রিয়ার মাধ্যমে একসাথে সব একটা খালাস করে দিলাম, এটা তো একটা ব্যাড প্রেসিডেন্ট হয়ে যাবে দেশের জন্য। এই জন্য উনি ডিউ প্রসেস অফ লর মাধ্যমে ওনার সব মামলাগুলো খালাস করে দেশে আসবে। আমির খসরু বলেন, আওয়ামী লীগ প্রতিপক্ষকে ঘায়েল করতে যে প্রকল্প হাতে নিয়েছিল তারই অংশ হিসেবে তারেক রহমানকে মিথ্যা মামলায় যুক্ত করা হয় আর বেগম জিয়াকে জেলে পাঠায়। এই ক্ষমতায় জোর করে থাকার জন্য যে প্রতিপক্ষকে ধ্বংস করার প্রকল্পের অংশ বেগম জিয়াকে জেলে পাঠাতে হবে, তার জনপ্রিয়তার জন্য তারেক রহমান সহ তার বিএনপি নেতাদের যেটা রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস করতে হবে। মেজর হাফিজ বলেন, 21 আগস্টের ঘটনায় কেউ সংক্ষুব্ধ হলে আদালতের কাছে পুনঃতদন্তের জন্য আবেদন করতে পারে। কোনো সংক্ষুব্ধ ব্যক্তি যদি আবেদন করে, তাহলে বিচার বিভাগ নিশ্চয়ই এ ব্যাপারে আরও তদন্ত করে দেখবে। তারা বলেন, প্রতিবেশী দেশের সহযোগিতায় উগ্রবাদী কোনো সংগঠন এই হামলার ঘটনা ঘটাতে পারে। তার তো থাকার আর কোনো সুযোগ নেই। খান আলামিন, RTV, ঢাকা। বাংলাদেশ জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ঐক্যবদ্ধ জাতি গড়ে তুলতে চাই, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও মুসলমান একসঙ্গে বসবাস করবে। থাকবে সম্প্রীতি আর দুর্নীতি ও সন্ত্রাস এবং শোষণমুক্ত বাংলাদেশ গড়তে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দুপুরে পিরোজপুরের নেসারাবাদ উপজেলায় এক পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি বলেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সহ যত মানুষকে জুলুম করে হত্যা করা হয়েছে, তাদের রক্তের ফোঁটা আর দেশের 18 কোটি মজলুম মানুষের চোখের পানি আল্লাহ কবুল করে মুক্তির স্বাদ দিয়েছেন। তিনি আরও বলেন, জুলাই আগস্টের বিপ্লব কোনো দলের নয়, কৃতিত্ব সকলের। সেখানে মুসলমান থাকবে, হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, এই সব মিলে বাংলাদেশের একজন নাগরিক হিসাবে এই দেশের সকলেই সমান অধিকার ভোগ করবে। এরকম একটা সাম্য, একটা সংস্কৃতি, একটা মানবিক বাংলাদেশ আমরা চাই। বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক কার্যকলাপ চলবে না, অপচেষ্টা বরদাস্ত করবে না সরকার। সোমবার ধর্মীয় সংখ্যালঘুদের নিয়ে অপপ্রচার বিষয়ে বিদেশি কূটনীতিকদের ব্রিফ শেষে এই হুঁশিয়ারি দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি বিশেষ গোষ্ঠী গ্লোবাল ক্যাম্পেইন চালাচ্ছে। বিস্তারিত শাকিলা করিমের প্রতিবেদনে। সনাতন ধর্মীয় নেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার নিয়ে কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের সম্পর্কে শীতলতা চলছে সংখ্যালঘু নির্যাতন নিয়ে অপপ্রচার। এমন পরিস্থিতিতে সরকারের অবস্থান জানাতে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সংখ্যালঘু নির্যাতন নিয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। বাংলাদেশ ভেদাভেদে বিশ্বাস করে না। মানে কোন দেশের সেটা বলছি না, মানে মিডিয়ার একাংশ তারা এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাজে আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যাতে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারে। যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। বাংলাদেশ নিয়ে মমতা ব্যানার্জির সাম্প্রতিক বক্তব্য রাজনৈতিকভাবে ঠিক হয়নি বলেও মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। উনি এই বক্তব্য কেন দিলেন এটা আমি ঠিক বুঝতে পারছি না। এটা তার যে ইলেকটোরেট সেটা আমি জানি। আমি কলকাতায় দীর্ঘদিন ছিলাম, আমি তার সাথে ব্যক্তিগতভাবে পরিচিত। রাজনীতিবিদরা তো সবসময় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই বক্তব্য দিয়ে থাকেন। আমি মনে করি এটা পশ্চিমবঙ্গের রাজনীতিতে তার অবস্থানের জন্য এটা হয়তো সহায়ক হবে। 5 আগস্টের আগে ও পরের ঢাকা দিল্লি সম্পর্ক এক নয় উল্লেখ করে তৌহিদ হোসেন বলেন, ঢাকা সুসম্পর্ক চায়। 5 তারিখের আগে এবং পরের সরকারের তফাৎ আছে। এখন এটার সাথে অ্যাডজাস্ট করতে কেউ সময় নিতে পারে, কিন্তু বাস্তবতাকে তো মেনে নিতে হবে। বাস্তবতাকে মেনে নিয়ে এই সম্পর্ক এগিয়ে নিতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করবে সরকার। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না। শাকিলা করিম, RTV, ঢাকা। ভারতের মিডিয়া বাংলাদেশ নিয়ে ব্যাপক অপপ্রচার ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম। সকালে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাইদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এমন মন্তব্য করেন তিনি। এ সময় উপদেষ্টা আরও বলেন, দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়নি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া মিথ্যা গুজব প্রচার করছে। একমাত্র এদেশের সাংবাদিকরাই সত্য ঘটনা প্রকাশের মাধ্যমে তাদের মিথ্যা প্রচারটাকে মিথ্যা প্রমাণ করে দিতে পারে। অপরাধের সঙ্গে জড়িতদের কোনো অবস্থায় ছাড় দেওয়া হবে না বলেও এ সময় জানিয়েছেন তিনি। পার্শ্ববর্তী দেশের মিডিয়া আমগো সম্বন্ধে অনেক মিথ্যা প্রচার করে, যেটা একমাত্র আপনারাই এটা করতে পারেন, কাউন্টার করতে পারেন। আমাদের দেশের সাংবাদিকরা কিন্তু সত্যি ঘটনাই বলে, এবং আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন। যে মিথ্যা ঘটনা রটাচ্ছে তার মুখে সে সময় চুলকালি পড়বে। মমতা ব্যানার্জির বক্তব্য কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত এবং বাংলাদেশ বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করে বলেন, দেশ থেকে পাচার হওয়া টাকা দেশের বিরুদ্ধেই ব্যবহার হচ্ছে। সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে মমতা ব্যানার্জির বক্তব্যের নিন্দা জানাতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এ সময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে রুহুল কবির রিজভী দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারীদের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান। 15 বছরের একটি দানবীয় জগদ্দল পাথরের পর কমপক্ষে একটি মুক্ত বাতাস নিতে পারছে মানুষ। আর এটিকে এমন করে ফুলিয়ে ফাঁপিয়ে ভারতে বলা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে যে বাংলাদেশে বোধহয় অনেক কিছু ঘটে যাচ্ছে। ভারতের আগরতলার কুঞ্জবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস হামলা করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। সোমবার দুপুরের পর এই ঘটনা ঘটে। এতে এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ঘটনার সত্যতা স্বীকার করেছে ভারত। দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, কোনো অবস্থাতেই কূটনৈতিক স্থাপনায় হামলা চালানো উচিত নয়। দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন ও দেশের বিভিন্ন স্থানে অবস্থিত উপ হাইকমিশনগুলো রক্ষায় নিরাপত্তা জোরদারের কথা বলা হয় ওই বিবৃতিতে। শেখ হাসিনা সরকারের পতনের পর ঢাকা দিল্লি সম্পর্কের অবনতি ঘটে। সম্প্রতি বাংলাদেশে কথিত হিন্দু নির্যাতন ও ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেফতারের পর দুই দেশের কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছায়। আওয়ামী আমলে রাজনীতিবিদ আর ব্যবসায়ীদের মাধ্যমে পুরো কাঠামো চোরতন্ত্রে পরিণত হয়েছিল বলে মন্তব্য করেন শ্বেতপত্র কমিটির প্রধান দেবপ্রিয় ভট্টাচার্য। ব্যাংকিং খাতকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করে কমিটি। দেবপ্রিয় বলেন, দেশের 10 ভাগ মানুষ 85% সম্পদ ভোগ করছে। তবে স্থিতিশীলতা নিশ্চিত করা না গেলে দীর্ঘমেয়াদী সংস্কার কার্যকর করা যাবে না।
সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদের দুর্নীতির চিত্র রোববার প্রধান উপদেষ্টার হাতে তুলে দেয় বিশিষ্ট অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে শ্বেতপত্র কমিটি। সোমবার সংবাদ সম্মেলনে কমিটি প্রধান বলেন, সরকার চূড়ান্ত খসড়া প্রতিবেদনকে নিজ সত্য হিসেবে গ্রহণ করেছে, যা সম্মানের। প্রথাগত গবেষণার যে পদ্ধতি, তার বাইরে যে আমরা এই কাজটি করেছি। 2018 নির্বাচনের পর থেকে সব ব্যবস্থা ভেঙে পড়েছে বলে মনে করে শ্বেতপত্র কমিটি। যে 3টি নির্বাচন হয়েছে, এই 3টি নির্বাচন এইটা বিষবৃক্ষ সৃষ্টি করেছে এই চোরতন্ত্রের, এবং এর ভিতর দিয়ে আমার দেশের ভিতরে যে মৌলিক গণতান্ত্রিক অধিকারগুলো ছিল, যে জবাবদিহিতার জায়গা ছিল, সেই জায়গাগুলো নিশ্চিহ্ন হয়ে গেছে। এটার ভিতরে আমার মতো নাগরিক সমাজের মানুষ ছিল, এটার মধ্যে আপনাদের মতো মিডিয়ার লোকেরা ছিল, এটার সাথে আপনাদের ব্যক্তিখাতের লোকেরা ছিলেন, এবং একই সাথে অনেক সময় বিদেশিরাও যুক্ত হয়েছে বিভিন্ন কারণে। চূড়ান্ত খসড়া প্রতিবেদনে 15 বছরের সবচেয়ে ক্ষতিগ্রস্ত হিসেবে ব্যাংক খাতকে চিহ্নিত করা হয়। রাষ্ট্রের বাইরের যে সমস্ত শক্তি, তারা কিভাবে ম্রিয়মাণ হয়ে গেছে। লুটপাটের কারণে অর্থনীতির যে অবস্থা, তা থেকে বের হতে স্থিতিশীলতা আর জবাবদিহিতামূলক প্রতিষ্ঠান গড়ে তোলার আহ্বান জানানো হয়। চেষ্টা করছি হবে, এইটুকু বললে হবে না, আরেকটু দায়বদ্ধতার ভিতরে আমাদের সরকারকে নিতে হবে। অর্থনৈতিক কাঠামো ঠিক না হলে অন্তর্বর্তী সরকারের সংস্কারের উদ্যোগ ভেস্তে যাওয়ার আশঙ্কা করছে কমিটি। এজন্য বিদেশি ঋণদাতা, বিনিয়োগকারী ও উন্নয়ন সহযোগীদের নিয়ে উন্নয়ন ফোরাম গঠনের পরামর্শ দেয়া হয়। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে না থাকে, তাহলে ওই যে দীর্ঘমেয়াদী সংস্কারের কথা বলছি, এইটা বিপদসংকুল হয়ে যাবে। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। গুম করে নির্যাতনের অভিযোগে প্রথমবারের মতন বিচারের মুখোমুখি হলেন র্যাবের সাবেক 2 কর্মকর্তা। আগামী 20 ফেব্রুয়ারি তাদের ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। প্রসিকিউশন জানান, আপেল উদ্দিন ছিলেন গুমের মাস্টারমাইন্ড। এদিকে জুলাই-আগস্ট গণহত্যা মামলায় সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে 4 ডিসেম্বর হাজিরের নির্দেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। অধরা ইয়াসমিনের রিপোর্টে বিস্তারিত। প্রথমবারের মতো গুমের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয় র্যাবের সাবেক 2 সদস্যকে। মহিউদ্দিন ফারুকী ও আলেপের বিরুদ্ধে শুধু গুম নয়, জুলাইয়ে সোনিয়া আকরার ছাত্র জুবায়েরকে হত্যারও অভিযোগ রয়েছে। সোমবার সকালে তাদের কাশিমপুর কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে শুরু হয় ট্রাইব্যুনালের বিচার কাজ। কাঠগড়ায় থাকা 2 অভিযুক্তকে নারায়ণগঞ্জ এলাকার গুমের মাস্টারমাইন্ড হিসেবে চিহ্নিত করে প্রসিকিউশন। এ মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠান ট্রাইব্যুনাল। গুমের ঘটনায় এটাই প্রথম 2 জনকে আনা হলো। তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখানো হয়েছে এবং আগামী ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করা হবে এবং তাদের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি ট্রাইব্যুনালকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। গুমের অভিযোগের ম্যাক্সিমাম অভিযোগে আলেপুদ্দিনকে আনা হয়েছে, মানে সে ছিল গুমের মাস্টারমাইন্ড। জুলাই-আগস্টের গণহত্যার মামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু ও অ্যাডভোকেট কামরুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়। টোটাল আসামি ছিল 45 জন, তাদের মধ্যে এই 2 জনও ছিল। তাদের মধ্যে একজন হলো সাবেক এমপি আমির হোসেন আমু এবং আরেকজন হলেন সাবেক এমপি মোহাম্মদ কামরুল ইসলাম। তাদের বিরুদ্ধে কি কি সুনির্দিষ্ট অভিযোগ তদন্তকালে পাওয়া গিয়েছে তা আমরা ট্রাইব্যুনালে পড়ে শুনিয়েছি। ট্রাইব্যুনাল সন্তুষ্ট হয়েছেন এবং এই আবেদন 2টি মঞ্জুর করেছেন করে আগামী 4 ডিসেম্বর 2024 তারিখ তাদেরকে ট্রাইব্যুনালে উপস্থাপন করার জন্য দিন ধার্য করেছে। এদিকে পিলখানায় 57 সেনা কর্মকর্তা হত্যার ঘটনায় সরকার স্বাধীন তদন্ত কমিশন গঠন করেছে বলে আদালতকে জানায় রাষ্ট্রপক্ষ। অধরা ইয়াসমিন, RTV, ঢাকা। শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 15 আগস্টকে জাতীয় শোক দিবসের ছুটি ঘোষণা করে দেয়া হাইকোর্টের রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন। গত 13 আগস্ট রাতে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে 15 আগস্টের ছুটি বাতিল করা হয়। 15 আগস্টকে 2009 সালে জাতীয় শোক দিবস ঘোষণা করেন হাইকোর্ট, যা এতদিন পালিত হয়ে আসছিল। যদিও চলতি বছর এটি পালন না করে স্থগিত করা হয়। এখন পুরো রায়টি স্থগিত চায় রাষ্ট্রপক্ষ। এদিকে জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। 2020 সালের 10 মার্চ জয় বাংলাকে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দেন হাইকোর্টের একটি বেঞ্চ।
ডেঙ্গুতে ঢাকা সিটি কর্পোরেশনে 20 থেকে 40 বছর বয়সীদের মৃত্যু বেশি। হাসপাতালে দেরিতে আসা এবং সচেতনতার অভাবে শীত মৌসুমেও ডেঙ্গুতে মৃত্যু কমছে না বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সকালে মহাখালীর স্বাস্থ্য ভবনে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানানো হয়। এ সময় অধিদপ্তরে জানায়, ঢাকার বহুতল ভবনে সবচেয়ে বেশি এডিসের লার্ভা পাওয়ায় ঢাকা সিটি কর্পোরেশনের কর্মক্ষমরা বেশি আক্রান্ত হচ্ছে এবং সঠিক সময়ে হাসপাতালে না আসায় মৃত্যু বাড়ছে। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত 67 জন চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসে 11 জন আক্রান্ত হয়েছে বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। নানা আয়োজনে পালিত হচ্ছে পার্বত্য শান্তি চুক্তির 27তম বর্ষপূর্তি। এ উপলক্ষে বান্দরবানের রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সংগ্রাম গড়ে তুলুন, এই প্রতিবাদে খাগড়াছড়িতে গণসমাবেশ হয়েছে। সকালে খাগড়াছড়ি মারমা উন্নয়ন সংসদ হলরুমে এই গণসমাবেশ হয়। সময় দীর্ঘ 27 বছর পেরিয়ে গেলেও ভূমি বিরোধ নিষ্পত্তি, স্থায়ী বাসিন্দাদের নিয়ে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রণয়ন করে জেলা পরিষদ নির্বাচন না দিয়ে চুক্তি বাস্তবায়ন না হওয়ায় হতাশা প্রকাশ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির নেতারা। এদিকে পার্বত্য শান্তি চুক্তির 27 বছর পূর্তিতে পার্বত্য চুক্তিতে বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বৈষম্যমূলক ধারাগুলো সংশোধন করে পুনর্মূল্যায়নের দাবিতে সংবাদ সম্মেলন করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। সৌদি আরবে অবস্থানরত প্রবাসীদের জন্য সুখবর দিয়েছে দেশটির সরকার। দেশটিতে হুরুপ বা পলাতক কর্মীর তালিকায় অন্তর্ভুক্ত হওয়া প্রবাসীরা পাচ্ছেন বৈধ হওয়ার সুযোগ। এই সুযোগ থাকছে চলতি বছর 1 ডিসেম্বর থেকে 2025 সালের 29 জানুয়ারি পর্যন্ত। সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট এই তথ্য জানিয়েছে। হুরুপ প্রাপ্তদের বৈধ হওয়ার এই প্রক্রিয়া শুধু সৌদি সরকারের অনুমোদন পাওয়া নির্ধারিত পদ্ধতিতেই সম্পন্ন হবে। দরকার হবে নির্ধারিত কাগজপত্র, জমা দিতে হবে প্রাসঙ্গিক তথ্য। এই সুযোগ কাজে লাগানোর জন্য প্রবাসীদের আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনাও দেবে দূতাবাস। সন্ধ্যার সংবাদ এ পর্যন্ত। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।